হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পার্থস ফিজিক্স। তো অনেক দিন পর আমি আজকে আসলাম ক্লাস করতে, কারণ তোমাদের পরীক্ষা চলে এসছে 12 ক্লাসে 2রা এপ্রিল থেকে। তো তার জন্য আমি ঠিক করেছি যে পুরো ফিজিক্সের যতখানি 12-এর ফিজিক্স রয়েছে পুরোটা আমি পুরো রিভিশন করাবো, সঙ্গে সঙ্গে সাজেশন দেবো যে ওখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে বা কী টাইপের কোশ্চেন আসতে পারে। যদিও ফিজিক্সের ক্ষেত্রে সাজেশন দেওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল, তবুও আমি চেষ্টা করবো সাজেশন দেওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে রিভিশন করবো। এবার দেখো, যেহেতু রিভিশন করবো আমি, তার মানে ডিটেলসে পড়াবো না জিনিসগুলো। আমি কী করবো, আমি এমন করেই পড়াবো যাতে যারা অলরেডি পড়েছে ফিজিক্সটা তাদের ক্ষেত্রে আরও সুবিধে হয় ফিজিক্সগুলো বুঝতে এবং পরীক্ষার খাতায় সেগুলো ভালো মতন করে লিখতে। তো তার আগে আমি একটা দারুণ খবর নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমি WBCH SE 11 আর 12-এর পেইড কোর্স শুরু করতে চলেছি। তো দেখো, এটা আমি কী করে পড়াবো, এটা আমি পড়াবো অনলাইনে, সম্পূর্ণ পেড কোর্স হতে চলেছে। এখানে কি থাকবে দেখো, এখানে থাকবে পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে 8টা করে ক্লাস, অর্থাৎ প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস, এবং মাসের শেষে একটা এক্সট্রা ক্লাস কেন, ডাউট সলভিংয়ের জন্য, যেটা সাধারণত কোনো অফলাইন ক্লাসেও তোমরা যদি পড়তে যাও তাহলে কিন্তু তারা দেয় না বা তারা করে না এই ডাউট সলভিং ক্লাসটা। কিন্তু আমি স্পেশালি এই ডাউট সলভিং ক্লাসটা রেখেছি এই কারণের জন্য, একটা এক্সট্রা ক্লাস। এবং এতে মাত্র মান্থলি তোমাদের খরচা পড়বে 299 টাকা। আরও কিছু কথা আছে, সেটা বলছি, মন দিয়ে শোনো। 299 টাকা মান্থলি খরচ, ঠিক আছে। এবার দেখো, যদি রেসপন্স খুব ভালো থাকে, যদি ছাত্রছাত্রীরা রেজিস্টার খুব বেশি পরিমাণে করে, যদি দেখি যে রেসপন্স খুব ভালো ছাত্রছাত্রীদের, যে তারা আরও বেশি বেশি করে পড়তে চাইছে আমার কাছে, তাহলে পরে এই 299 টাকাটাই 199 হয়ে যাবে, মানে 100 টাকা কম হয়ে যাবে পার মান্থ। তার মানে দেখো, 199 মানে 200 টাকাতে তোমরা ফিজিক্স পড়তে পারছো পার মান্থ, তাও আবার 8টা ক্লাস, সঙ্গে একটা এক্সট্রা ক্লাস ফ্রি, ঠিক আছে, ফর ডাউট সলভিং। ঠিক আছে, তো যাই হোক, এটার জন্য তোমরা আমার গ্রুপে অ্যাড হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ও অ্যাড হওয়ার পরে কোনো রকম ভুলভাল মেসেজ করলে পরে চলবে না, তাহলে তাকে আমি ব্লক করবো। শুধুমাত্র ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হতে পারো, এই যে ক্লাসগুলো হবে তার সম্পর্কে আমি আপডেট দেবো, সেই আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক, আমি শুরু করছি আজকে। তো দেখো, আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থিরতড়িৎবিদ্যা, ঠিক আছে। স্থিরতড়িৎবিদ্যা আমি 1 ঘন্টার এপিসোড করে 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 এটা রিভিশন করব, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক আজকে কতটুকু হয় স্থিরতড়িৎবিদ্যার ক্ষেত্রে। প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে দেখবে এবং শুনবে, সঙ্গে সঙ্গে আমি কোশ্চেনগুলো বলবো, মানে কী কী কোশ্চেন আসতে পারে বা কী টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি বলে দেবো। সেগুলো আমি লিখে দেবো না, সেগুলো আমি বলে দেবো যে এখান থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে, সেগুলো তোমরা টুকে রাখতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু সাজেশন দেওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল, তবুও আমি চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা চলো, তো প্রথমে আমি শুরু করছি স্থিরতড়িৎবিদ্যার ক্ষেত্রেই। তো দেখো, স্থিরতড়িৎবিদ্যার আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে, মানে তড়িৎ ইন্ডাকশন, মানে তড়িৎ আবেশ, তারপরে তোমার চার্জের সংরক্ষণ নীতি, ওগুলো আমি পড়াবো না। আমি একেবারে শুরু করছি কুলম্বস ল থেকে, ঠিক আছে। তো স্থিরতড়িৎবিদ্যার একদম আমি ফার্স্টের দিকে শুরু করছি, সেটা হচ্ছে কুলম্বস ল বা কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র বলার মতন কিছু নেই। কুলম্বের সূত্র আমরা সবাই জানি যে এইখানে যদি দুটো চার্জ থাকে এবং তাদের মধ্যে দূরত্ব, মন দিয়ে শোনো, যদি দুটো চার্জ থাকে, মনে করলাম এটা হচ্ছে +Q1 আর একটা হচ্ছে +Q2, ঠিক আছে, বা এটা মাইনাস মাইনাসও হতে পারে, একটা প্লাস একটা মাইনাসও হতে পারে, ঠিক আছে। তো এদের মধ্যে দূরত্ব আমি মনে করলাম হচ্ছে r, স্মল r, এবং ধরে নিলাম যে এই দুটো চার্জই একটা নির্দিষ্ট মাধ্যমে রয়েছে। তাহলে পরে এই দুটো চার্জের মধ্যে কি কি ফোর্স কাজ করতে পারে, আকর্ষণ ফোর্স কাজ করতে পারে, বা আকর্ষণ বল কাজ করতে পারে, বিকর্ষণ বল কাজ করতে পারে। এবার এই যে ফোর্সটা, সেটাকে আমরা বলছি কুলম্ব ফোর্স। এবার এই যে ফোর্সটা, সেটাকে আমরা ডিনোট করছি F দিয়ে। তো F ভ্যারিসেস আমরা কি লিখবো, F ভ্যারিসেস আমরা লিখবো Q1 × Q2, আমরা সবাই জানি এটা। আর কি লিখবো, আর লিখবো ভ্যারিসেস 1/r², অর্থাৎ এদের যে চার্জ বা আধান, সেই আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যেকার যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক F। তো F ইকুয়াল টু আমরা কি লিখবো, F ইকুয়াল টু আমরা লিখবো সাম কনস্ট্যান্ট ইন্টু Q1 × Q2/r²। এবার দেখো, এই যে কনস্ট্যান্টটা আমি লিখলাম, এর নির্দিষ্ট একটা মান রয়েছে। তো দেখো, এর মান নির্ভর করে ইউনিটের ওপর, অর্থাৎ তুমি কোন সিস্টেমে বা কোন ইউনিটে এটাকে মেজার করছো বা পরিমাপ করছো। তো সিজিএস একটা, দুটো সবচেয়ে ভালো পদ্ধতি রয়েছে, সেটা কি, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই পদ্ধতি। তো সিজিএস পদ্ধতিতে কে এর যে মান, সেটা আমরা কি জানি, সিজিএস পদ্ধতিতে কে এর মান হবে এয়ারের ক্ষেত্রে বা ভ্যাকিউমের ক্ষেত্রে 1, ঠিক আছে।
দেখো একটা জিনিস মন দিয়ে শোনো, দেখো কে এর যে মান সেটা কিন্তু ইনফিনিটি থেকে 1 এর মধ্যে থাকে, ঠিক আছে। এবার কে এর মান মাধ্যমের ওপর নির্ভর করে। এবার আমি এখানে একটা উদাহরণ দিলাম, কি উদাহরণ দিলাম, যদি এটা এয়ার হয় বা ভ্যাকিউম হয়, মানে বায়ু হয় অথবা শূন্যস্থান হয়, তবে কে এর মান হবে 1। এটা যদি মেটাল হয় বা ধাতব কোনো পদার্থ হয় তাহলে পরে কে এর মান হবে ইনফিনিটি। এটা জাস্ট একটা উদাহরণ, ঠিক আছে। এবং এটা কিসের উপর নির্ভর করছে? সিস্টেমের ওপর, মানে তুমি কোন ইউনিটে এটাকে মেজার করছো, সিজিএস পদ্ধতিতে নাকি এসআই পদ্ধতিতে। আচ্ছা, এটা তো গেল সিজিএস পদ্ধতি। এটাই যদি এসআই পদ্ধতি হতো তাহলে পরে কি হতো? এটাই যদি এসআই পদ্ধতি হতো তাহলে পরে কে এর যে মান হতো সে হতো 1/4πε0, তাই তো? 1/4πε0 হতো, যেখানে আমরা এপসাইলন নটকে বলছি পারমিটিভিটি অফ এয়ার, মানে তড়িৎ ভেদ্যতা। কার? বায়ুর তড়িৎ ভেদ্যতা। এবার দেখো এই এপসাইলন নটের একটা নির্দিষ্ট মান রয়েছে, ঠিক আছে, সেটা আমি এখানে লিখছি না, যাই হোক আমার আপাতত খেয়াল পড়ছে না, এক্স্যাক্ট মানটা খেয়াল পড়ছে না, তো যাই হোক এই টোটালটার মান কত হবে সেটা আমি বলে দিচ্ছি। এই টোটালটার মান হবে 9 × 10⁹, হ্যাঁ। তো কে এর মান হবে 9 × 10⁹, কার ক্ষেত্রে? বায়ুর ক্ষেত্রে। এবার দেখো এ থেকে কি কোশ্চেন আসতে পারে? কোশ্চেন আসতে পারে কুলম্বের সূত্র কি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতেই পারে। আর কি কোশ্চেন আসতে পারে? আর কোশ্চেন আসতে পারে যে এখানে যে তুমি এপসাইলন নটটা লিখলে তার ইউনিট কি হতে পারে, বা পারমিটিভিটি যেটা তুমি লিখলে তার ইউনিট বা একক কি হতে পারে। এবার সবসময় আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমাদের একক যদি মনে থাকে তাহলে তো খুব ভালোই, কিন্তু মনে না থাকলে পরেও একক তোমরা সবসময় সূত্র থেকে আনার চেষ্টা করবে, সবসময় সূত্র থেকে আনার চেষ্টা করবে। যেমন দেখো এখানে কুলম্বের সূত্রটা কি, অ্যাকচুয়ালি কুলম্বের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এবার দেখো এখানে আমরা ফোর্সের ইউনিট জানি এসআই পদ্ধতিতে, আধানের ইউনিট জানি, আবার দূরত্বের ইউনিটে জানি। তো এখান থেকে এপসাইলন নটের ইউনিটটা আনা কিন্তু খুব সহজ, এখান থেকে এপসাইলন নটের ইউনিটটা আনা খুব সহজ। আমি বলে দিচ্ছি কি করে আনতে লাগবে। দেখো এখানে এপসাইলন নট ইকুয়াল টু কি বুঝতে পারছি আমরা, এখানে এপসাইলন নট ইকুয়াল টু হবে Q1 Q2/4πF ইন্টু r²। এটাই হবে এপসাইলন নটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এবার দেখো এখানে চার্জের ইউনিট এসআই পদ্ধতিতে কি কুলম, তার মানে ওপরে কি বসবে? ওপরে বসবে কুলম স্কোয়ার, তাই তো। এবার দেখো 4π এর কোনো ইউনিট নেই, ফোর্সের ইউনিট কি নিউটন, আর আর এর ইউনিট কি মিটার এসআই পদ্ধতিতে। তার মানে এটা কি হবে? এটা হবে নিউটন ইনভার্স, আর দূরত্বের ইউনিট কি? মিটার, তার মানে এটা হবে মিটার টু দি পাওয়ার -2। তো এটা হচ্ছে এপসাইলন নট বা পারমিটিভিটির ইউনিট, যেটা আমি বের করলাম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের থেকে। আচ্ছা, এবার আমরা চলে আসি কুলম্বের ঠিক সূত্রের পরেই আমরা চলে আসি যে কুলম্বের সূত্রকে আমরা যদি ভেক্টরিক্যালি প্রকাশ করি, মানে ভেক্টরের সাহায্যে যদি আমরা লিখি, তবে সেটাকে কি করে লিখবো? এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কি কোশ্চেন আসতে পারে এখান থেকে? যে কুলম্বের সূত্রকে ভেক্টরিক্যালি প্রকাশ করো, বা ভেক্টরের সূত্ররূপে এটাকে প্রকাশ করো কুলম্বের সূত্রটাকে। তো কি করে আমরা বলবো সেটাকে, কি করে আমরা লিখবো জিনিসটাকে, তো দেখে নাও। আচ্ছা দেখো এখানে প্রথমে আমরা কি জানি যে F ইকুয়াল টু 1/4πε0। আচ্ছা আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি ধরেই নিয়েছি যে এটা হচ্ছে একটা বায়ু মাধ্যম। তো বারবার এখানে আমি কি লিখছি এর জন্য? এপসাইলন নট, ঠিক আছে। এখানে যদি বায়ু বাদ দিয়ে অন্য কোনো মাধ্যম হতো তো সেক্ষেত্রে আমরা লিখতাম শুধুমাত্র এপসাইলন, যেখানে এপসাইলন হচ্ছে তড়িৎ ভেদ্যতা। কার? ওই মাধ্যমটা, যেই মাধ্যমে আমরা রেখেছি। তো যেহেতু আমি অলরেডি এখানে ধরে নিয়েছি প্রথম থেকে বায়ু মাধ্যম, তো এখানে বারবার আমি এপসাইলন লিখছি না, এপসাইলনের পরিবর্তে লিখছি এপসাইলন নট, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। এপসাইলন নট হচ্ছে বায়ুর তড়িৎ ভেদ্যতা, আর এপসাইলন আর মানে হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, আর এপসাইলন মানে কি? ওই মাধ্যমটার তড়িৎ ভেদ্যতা। তার মানে এখানে কি বসবে? Q1 Q2/r²। ওকে, তো এখানে দেখো এখানে যেই ফোর্সটা আমি লিখলাম এটা কিন্তু একটা মান বা ম্যাগনিটিউডের সূত্র, ম্যাগনিটিউড, শুধুমাত্র মানটুকুর আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখেছি। এবার মান থেকে আমাকে যেতে লাগবে ভেক্টরে, মানে যেখানে মানের পাশাপাশি একটা দিকও থাকবে। তো দিক থাকবে মানে কি? সেখানে একটা ভেক্টর আনতে লাগবে। তো কী করে আনবো? খুব সিম্পল। আচ্ছা, তো এখানে এফ রয়েছে, তো এফকে আমি যদি ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কী করে লিখবো? এফ এর মাথায় একটা অ্যারো চিহ্ন, 1/4πε0 Q1 Q2 বাই, মন দিয়ে শোনো, বাই r²
স্কোয়ার তো আমি লিখলাম, এই আরটা হচ্ছে মান, কার মান? দূরত্ব, এই দূরত্বের মানটা হচ্ছে আর। তো এর সঙ্গে কি করবো, এর সঙ্গে আমি একটা ইউনিট ভেক্টর গুণ করে দেবো, কমপ্লিট। এর সঙ্গে আমি একটা ইউনিট ভেক্টর গুণ করে দেবো। এবার এখান থেকে কোশ্চেন আসবে যে এই যে ইউনিট ভেক্টরটা আমি গুণ করলাম, এর তো নির্দিষ্ট একটা ডিরেকশন রয়েছে, নির্দিষ্ট একটা দিক রয়েছে, সেই দিকটা আমি কি করে বুঝবো? এবার জিনিসটা একটু মন দিয়ে বোঝো। এবার জিনিসটা ইন্টারেস্টিং হচ্ছে। কী করে ইন্টারেস্টিং হচ্ছে? মনে করলাম দুটো এরকম চার্জ রয়েছে, একটা প্লাস আর একটাও প্লাস, একটা Q1 একটা Q2, ঠিক আছে? এখানে দুটো প্লাস নিয়ে আমি করছি, তোমরা কিন্তু এখানে দুটো প্লাসের পরিবর্তে দুটো মাইনাসও নিতে পারতে, একটা প্লাস একটা মাইনাস নিতে পারতে। এবার দেখো আমি যেহেতু দুটো প্লাস নিয়ে করছি, তো সেই ক্ষেত্রে আমার বোঝানোটা সুবিধা হবে। কী করে বোঝানোটা সুবিধা হবে সেটা আমি আস্তে আস্তে পরপর যখন করাবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী করে এই দুটো যদি প্লাস নিই বা দুটোই যদি মাইনাস নিই তাহলে পরে সুবিধাটা কোত্থেকে হবে। মন দিয়ে শুনুন। আচ্ছা, এই দুটোর মধ্যেখানে দূরত্ব হচ্ছে স্মল আর, ঠিক আছে? এটা আমরা বুঝতে পেরে গেছি। এবার দেখো আমি জানতে চাইছি যে এই Q1 যেই চার্জটা রয়েছে, এই Q1 চার্জের ওপর ফোর্স কত, Q1 চার্জের ওপর ফোর্স কত। এবার দেখো যেহেতু দুটোই প্লাস, তার মানে এই দুটোর মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, তার মানে Q1 এর ওপর যে ফোর্সটা হবে, কুলম্ব ফোর্সটা হবে, সেটা ডিরেকশন কী হবে? সেটা ডিরেকশন হবে বাঁ দিকে। একইভাবে Q2 এর ওপর যে ফোর্সটা হবে সেটা ডিরেকশন হবে ডান দিকে। Q1 এর ওপর যে ফোর্সটা হবে সেটাকে আমি ডিনোট করছি বা লিখছি F12 হিসাবে। F12 মানে কি? F12 মানে হচ্ছে F1 মানে এই যে ওয়ান, ফার্স্টে যেই সংখ্যাটা আমি লিখেছি তার মাধ্যমে আমি বোঝাতে চাইছি যে ওয়ানটা হচ্ছে সেইটা যার ওপর ফোর্সটা লাগছে। আবার বলছি, এই ফোর্সের প্রথম যে সংখ্যাটা সেটার দ্বারা আমি বোঝাতে চাইছি যে এটা হচ্ছে সেই চার্জটা যার ওপর ফোর্সটা লাগছে, আর 2 নম্বর মানে হচ্ছে সেই চার্জটা যার জন্য ফোর্সটা লাগছে। তো এখানে 1-এর ওপর ফোর্স লাগছে, তার মানে একটা ফার্স্টে রয়েছে, 2-এর জন্য ফোর্স লাগছে, তারপরে 2টা সেকেন্ডে রয়েছে, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে কি লিখবো? এখানে লিখবো F21। F21 মিনস F2, 2 মানে হচ্ছে 2 নম্বর যে চার্জ রয়েছে তার ওপর ফোর্স লাগছে, কার জন্য লাগছে? 1 নম্বরের জন্য লাগছে। তার মানে এখানে আমি কি লিখলাম? F21। এবার দেখো আমি F12কে কী করে লিখবো, বা F12 যে ভেক্টরটা আমি লিখলাম এখানে, এখানে ভেক্টর চিহ্ন দিয়ে দিই, এটাকে আমি কী করে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করবো? তো F12 যেমন আছে তেমন লিখবো, 1/4πε0 ধরে নিলাম যে বায়ু মাধ্যম, Q1 Q2 বাই। এইবার ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে, দেখো এখানে 1-এর ওপর ফোর্স 2-এর জন্য, 1-এর ওপর ফোর্স 2-এর জন্য, তার মানে এখানে যে ইউনিট ভেক্টরটা আমাকে ইউজ করতে লাগবে তার ডিরেকশন হবে 2 থেকে 1-এর দিকে, তাই তো? আমার মন দিয়ে শোনো, এখানে আমি ফোর্সটা লিখছি 1-এর ওপর 2-এর জন্য, 1-এর ওপর 2-এর জন্য, তার মানে এখানে যে ইউনিট ভেক্টরটা হবে তার ডিরেকশন কী হবে? তার ডিরেকশন এই দিকেই হবে, তো এদিকেই হবে, বাদিকেই হবে। তো এদিক মানে কি? এদিক মানে হচ্ছে 2 থেকে 1-এর দিকে, 2 থেকে 1-এর দিকে। তো 2 থেকে 1-এর দিকে আমরা পজিশন ভেক্টর হিসাবে কি করে লিখি? 2 থেকে 1-এর দিকে, তার মানে 2 হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট আর 1 হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, তাই তো? 2 থেকে 1-এর দিকে, তার মানে 2 ইনিশিয়াল পয়েন্ট বা 2 হচ্ছে আদি বিন্দু যেটাকে আমরা বলছি। তো এখানে শুধুমাত্র লিখে রাখলাম ইনিশিয়াল, ওকে, আর এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তো এখন আমরা যদি 2 থেকে 1-এর দিকে একটা ইউনিট ভেক্টর বা নর্মাল একটা ভেক্টরকে যদি লিখতে চাই তাহলে কি করে লিখবো? 2 থেকে 1, তাহলে কি করে লিখবো? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। আমরা জানি যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইকুয়াল টু R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তার মানে এখানে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টরকে একবারে আমরা কি করে লিখবো? একবারে আমরা লিখবো R21 হিসাবে, R21 নট R12, R21। R21 মিনস কি? R21 মিনস হচ্ছে 2 থেকে 1-এর দিকে, অর্থাৎ এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো ডিরেকশনটা। যদি R21 লিখি তার মানে 2 থেকে 1-এর দিকে ডিরেকশন, এই যে 2 থেকে 1-এর দিকে। আর 1-2 যদি লিখি তাহলে পরে 1 থেকে 2-এর দিকে। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে 2 থেকে 1-এর দিকে, তার মানে এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো R21, ওকে। এবার দেখো, এবার মন দিয়ে শুনুন, এবার নিচে যেই আরটা বসে সেটা তো ম্যাগনিটিউড বা সেটা হচ্ছে মান, তার মানে ম্যাগনিটিউড কী করে আমরা প্রকাশ করি ভেক্টরের ক্ষেত্রে? মড বসিয়ে দিই, এই মডের স্কোয়ার করবো। তো এটা হচ্ছে মডের স্কোয়ার, তার মানে ম্যাগনিটিউডের স্কোয়ার। কিন্তু এটা তো একটা ভেক্টর, তার মানে এর সঙ্গে আমার ইউনিট ভেক্টর গুণ করতে লাগবে। তো ইউনিট ভেক্টর কী হবে? ইউনিট ভেক্টর হবে R21 এর ওপর একটা ক্যাপ, তো এটা ওই ইউনিট ভেক্টর। তো এটা গেল F12 বা ফোর্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সঙ্গে সঙ্গে ভেক্টর রূপ। এবার একটা জিনিস মন দিয়ে থাকবে, কী জিনিস?
দেখো এটা তো ইউনিট ভেক্টর, আমি চাইছি এই যে ইউনিট ভেক্টর তার পরিবর্তে আমি একটা নর্মাল ভেক্টর নিয়ে আসবো। ইউনিট ভেক্টরের পরিবর্তে একটা নর্মাল ভেক্টর ইউজ করবো। কী করে ইউজ করবো দেখো, মন দিয়ে দেখো, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R21 এর মডেল স্কোয়ার, তাই তো। এবার দেখো ইউনিট ভেক্টর মানে কি, ইউনিট ভেক্টর আমরা কী করে পাই, ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে পরে ইউনিট ভেক্টর পাওয়া যায়। তো ভেক্টর কি, এখানে ভেক্টর হচ্ছে R21, একে যদি আমরা এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি তবে আমি ইউনিট ভেক্টর পেয়ে যাবো। এবার দেখো তাহলে পরে এখানে কি দাঁড়াচ্ছে, দেখো তাহলে পরে এখানে দাঁড়াচ্ছে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই ম্যাগনিটিউড স্কোয়ার ইন্টু ম্যাগনিটিউড, তার মানে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে R21 তার কিউব ইন্টু এই ভেক্টরটা, বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা এটা তো গেলো F12। এবার আমরা যদি এটাকে F21 হিসাবে লিখি তাহলে কি করে লিখবো, F21 হিসাবে লিখি তাহলে কি করে লিখবো, তাহলে পরে এখানে যা যা আছে সব ঠিকই থাকবে, শুধুমাত্র এখানে R21 রয়েছে, R21 এর পরিবর্তে বসবে R12, মানে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। কেন ডিরেকশন চেঞ্জ হবে, কারণ আমরা জানি এই যে কুলম্বের ফোর্সটা কাজ করছে Q1 এর ওপর আর Q2 এর ওপর, এই দুটোর ম্যাগনিটিউড সেম, মানে মান সমান, কিন্তু তাদের ডিরেকশন বা তাদের দিক হচ্ছে বিপরীতমুখী। এই কারণের জন্য F21 যেটা রয়েছে সেটা হচ্ছে F12-র বিপরীত, কিন্তু এদের ম্যাগনিটিউড সেম, এই জন্য এখানে মাইনাস চিহ্ন দিলাম। ওকে, এবার একটা জিনিস মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এখানে যদি প্লাস প্লাসের পরিবর্তে মাইনাস মাইনাস থাকতো তাহলে পরে সেম সূত্রই বসতো, তাই তো, কারণ প্লাসে প্লাসেও প্লাস হয়, মাইনাসে মাইনাসেও প্লাস হয়। যদি প্লাস মাইনাস বসতো তাহলে পরে কী হতো, তাহলে পরে এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসতো, এর আগে একটা, বা এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমি লিখলাম তার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসতো, একটা যদি প্লাস আর একটা যদি মাইনাস হতো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসি এইখান থেকেই যে এইটাকে আমরা পজিশন ভেক্টরের মাধ্যমে কি করে লিখবো, এটাকে আমরা পজিশন ভেক্টরের মাধ্যমে কি করে লিখবো। তো এখান থেকে একটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে কুলম্বের সূত্রটা, কুলম্বের যে ফোর্স রয়েছে সেটাকে আমরা যদি ভেক্টরিক্যালি প্রকাশ করি বা ভেক্টর সূত্রের সাহায্যে প্রকাশ করি তবে সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে হবে ঠিক এই ধরনের। ওকে, বোঝা গেল? আচ্ছা এরপর আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা যদি কুলম্বের সূত্রটাকে পজিশন ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তবে সেটা কেমন দাঁড়ায়, দেখা যায় কেমন দাঁড়ায়। আচ্ছা তো এটা আমি বুঝলাম না, এখান থেকে আমি চলে আসছি যদি আমি এটাকে পজিশন ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তো এটা দেখো কিচ্ছু না, এটা একদম সহজ। মনে করো এখানে আমি একটা XYZ XYZ, ঠিক আছে, এই তিনটে মনে করো অ্যাক্সিস রাখলাম। এখানে মনে করো দুটো চার্জ রয়েছে, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2। তো আমরা জানি যে এর পজিশন ভেক্টর কি করে প্রকাশ করতে লাগে, মনে করো Q1 এর যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে R1, ওকে, আর Q2 এর যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে R2। তো এখন আমাকে বের করতে বলেছে, মনে করো যে Q1 এর উপর ফোর্স বের করতে বলেছে Q2 এর জন্য, Q1 এর উপর ফোর্স বের করতে বলেছে Q2 এর জন্য, দুটোই কিন্তু পজিটিভ, ঠিক আছে। তো কি করে বের করবো, খুব সিম্পল। তো এখানে F12 আমাকে বের করতে বলেছে একের ওপর ফোর্স 2 এর জন্য, তো কি করে করবো, 1/4πε0। আচ্ছা আমি ε0 ধরছি, তার মানে বুঝতেই পারছো যে এখানে সব কিছুকে আমি বায়ু মাধ্যম ধরে নিয়েছি, তার মানে 1/4πε0 ইন্টু Q1 Q2, যেহেতু দুটোই পজিটিভ তার মানে Q1 ইন্টু Q2 বাই, এবার আমরা পজিশন ভেক্টরের গল্প নিয়ে চলে আসবো। কী করে আসবো, Q1 এর উপর ফোর্স Q2 এর জন্য, তার মানে এখানে Q1 এর উপর ফোর্স হবে কোন দিকে, এই দিকে, যেহেতু দুটোই পজিটিভ চার্জ, তাই তো, এইদিকে ফোর্স হবে, তার মানে 2 থেকে 1 এর দিকে, 2 থেকে 1 এর দিকে, তার মানে এটাকে আমরা কি করে লিখবো, R21। তো R21 মানে কি, R1 মাইনাস R2, R1 মাইনাস R2, তাই তো, তার মানে এটাকে আমরা লিখবো R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, ঠিক আছে। এবার যেহেতু এর ম্যাগনিটিউড, তার মানে এটাকে মডের মধ্যে রাখতে লাগবে, মডের মধ্যে লেগে এখানে কিউব করতে লাগবে, কিউব নট স্কোয়ার। কেন কিউব করছি, যেহেতু এখানে আমরা ভেক্টর লিখব তাই এখানে কিউব করছি, যদি আমরা এখানে ইউনিট ভেক্টর লিখতাম তাহলে পরে এখানে স্কোয়ার করতাম, যেহেতু আমরা এখানে ভেক্টর লিখছি তাহলে এখানে আমাদের কিউব করতে হবে। তো এই গেল পজিশন ভেক্টর হিসাবে এটাকে কি করে বোঝানো যায়, কুলম্বের সূত্রটাকে কি করে বোঝানো যায়, বোঝা গেল? আচ্ছা এরপরে আমরা চলে আসি যে যদি অনেক চার্জ থাকে, ঠিক আছে, এটা একটা কোশ্চেন হতে পারে এখান থেকে।
আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কী হতে পারে, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে কোনো একটা মাধ্যমে যদি অনেক চার্জ থাকে, Q1 Q2 করতে 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 n সংখ্যক, তাহলে সবগুলো চার্জের জন্য একটা চার্জের ওপর টোটাল ফোর্স কত হবে, একটা চার্জের ওপর টোটাল ফোর্স কত হবে, দেখা যাক কী করে বের করা যায় সেটা। আচ্ছা তাহলে আমি পুরোটাই বুঝলাম এটা। তো এখানে হেডলাইনটা অ্যাকচুয়ালি কী হবে, দেখো এখানে হেডলাইন হবে আধান সমূহের জন্য, হেডলাইন অনেক কিছু হতে পারে, ঠিক আছে, আমি জাস্ট আমার মতন করে একটা হেডলাইন দিলাম, আধান সমূহের জন্য একটি আধানের ওপর একটি আধানের ওপর কুলম্ব বল। ওকে, একটি আধানের ওপর কুলম্ব বল, এটা আমরা কি করে বের করবো, খুব সিম্পল। মনে করো এখানে অনেকগুলো চার্জ রয়েছে, একটা হচ্ছে Q1 Q2 এরকম করতে করতে মনে করো Qn পর্যন্ত চার্জ রয়েছে, আর এখানে একটা চার্জ রয়েছে মনে করো সেটা হচ্ছে Q0। এবার আমাকে কি করতে লাগবে, এই সবগুলো চার্জের জন্য এখানে ফোর্স বের করতে লাগবে। তো কি করে করবো, তো এর জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে লাগবে বা আমাদের একটা প্রিন্সিপাল ইউজ করতে লাগবে, তার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বা সুপারপজিশন প্রিন্সিপাল, সুপারপজিশন প্রিন্সিপাল, ঠিক আছে। তো এই প্রিন্সিপালটার নাম কি, প্রিন্সিপালটার নাম হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। শর্ট ফর্মে লিখলাম, ঠিক আছে, PRNCPL আমাদের হয়ে গেল সুপারপজিশন প্রিন্সিপাল, ঠিক আছে। এটা কিন্তু বানান কিন্তু ঠিক হয়নি, জাস্ট শর্ট ফর্মে লিখলাম PRNCPL, বোঝার জন্য আর কিছু না। আচ্ছা এখানে কী করে করবো, দেখো এখানে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা চার্জের জন্য এই Q0 ওপর আমাদের ফোর্স বের করতে থাকবে, সঙ্গে ডিরেকশন। আবার বলছি, প্রত্যেকটা আলাদা আলাদা চার্জের জন্য এই Q0 ওপর আমাদের ফোর্সের মান বের করতে লাগবে, সঙ্গে ডিরেকশন বের করতে লাগবে। এরপর কী করতে লাগবে, যতগুলো ফোর্স আমরা বের করলাম ডিরেকশন সহ, সেগুলোকে আমাদের ভেক্টর অ্যাডিশন করতে লাগবে। কী করতে লাগবে, ভেক্টর অ্যাডিশন করতে হবে। তো এখানে কতগুলো ফোর্স বেরোবে, n সংখ্যক ফোর্স বেরোবে, তাদের ডিরেকশন সহ বেরোবে। তার মানে এখানে বেরোবে F1 F2 এরকম করতে করতে Fn পর্যন্ত বেরোবে, তাই তো। এবার এই যে ভেক্টরগুলো বেরোলো, এই ভেক্টরগুলোর আমরা ভেক্টর অ্যাডিশন করব, ভেক্টর অ্যাডিশন করে টোটাল ফোর্স বের করবো। তো টোটাল ফোর্স কত দাঁড়াবে, F1 প্লাস F2 প্লাস, এটা একটা উদাহরণ পড়িয়ে দেবো, সুতরাং চিন্তা করার দরকার নেই, আর এটা হচ্ছে Fn, কারেক্ট। এইবার দেখো তাহলে পরে F1 আমরা কি করে লিখব, F1 ভেক্টর আমরা কি করে লিখব, F1 ভেক্টর আমরা লিখব কে, আচ্ছা বারবার আমি 1/4πε0 লিখছি না, তার পরিবর্তে আমি কে ইউজ করছি, ঠিক আছে। তো কে Q1 ইন্টু Q0, Q0 কিন্তু কমন সব ক্ষেত্রে, বাই এখানে কি করব, এখানে করব R1, R1 এর মাধ্যমে আমি বোঝাতে চাইছি যে R1 মানে হচ্ছে 1 নম্বর চার্জ থেকে Q0 এর দূরত্ব। তো R1, এবার যেহেতু R1 ভেক্টর, তার মানে এখানে ভেক্টরের মড বসাবো, এটা হয়ে গেল ম্যাগনিটিউড, মান হয়ে গেল, এটা স্কোয়ার করে দেবো, যেহেতু স্কোয়ার করলাম তার মানে ওপরে কি বসবে, ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর কত হবে, এইটা, বোঝা গেল। এটা হচ্ছে F1। তো এরকম করতে করতে Fnও বের করতে পারবো। তো এবার অ্যাডিশন করবো, কী করে অ্যাডিশন করবো, দেখো আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি Fi ভেক্টর তার সামেশন, যেখানে i এর মান 1 to n, তাই তো, i এর মান 1 to n অর্থাৎ 1 থেকে n পর্যন্ত যাবে। তো এরকম যদি আমরা সামেশন করি, ভেক্টর অ্যাডিশন করি, সেখান থেকে আমরা টোটাল ফোর্স পাবো। ঠিক একইভাবে আমরা যদি এটাকে লিখি, তাহলে কী করে লিখবো, এটাকে লিখতে পারো আমরা লিখবো F ভেক্টর সামেশন অফ k Qi ইন্টু Q0 বাই Ri ভেক্টর তার স্কোয়ার, যেহেতু স্কোয়ার করলাম তার মানে এটা কি হবে, ইউনিট ভেক্টর, ঠিক আছে, যেখানে i এর মান 1 to n। কত, মানে এখানে কি করছি আমরা, এখানে আমরা অ্যাডিশন ইউজ করছি, কি অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন। ওকে, এটাকে বলা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, যেখানে অনেকগুলো চার্জের জন্য একটা চার্জের ওপর টোটাল ফোর্স আমাকে বের করতে হয়,
উইথ ডিরেকশন। তো সেক্ষেত্রে আমরা ইউজ করছি সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, গেল, এটা গেল। আচ্ছা, এরপর আমরা চলে আসি ইকুইলিব্রিয়াম অফ চার্জড পার্টিকেল। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ইকুইলিব্রিয়াম অফ চার্জ পার্টিকেল। আচ্ছা, আমরা প্রত্যেকটা এপিসোড মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু 1 ঘন্টা করে রাখবো। তো 1 ঘন্টার অনেকগুলো ভিডিও আসতে পারে, মানে 1 ঘন্টার অনেকগুলো ভিডিও হতে পারে, সেগুলো কিন্তু তোমরা পরপর প্লেলিস্টে পেয়ে যাবে। সেই প্লেলিস্ট সেভ করা থাকবে স্থিরতড়িৎবিদ্যা রিভিশন বলে, স্থিরতড়িৎবিদ্যা রিভিশন 2022 প্লেলিস্ট সেভ করা থাকবে একটা। সেই প্লেলিস্টে গেলে পরে তোমরা শুধুমাত্র স্থিরতড়িৎবিদ্যার যতগুলো রিভিশন ভিডিও থাকবে সবগুলো ওখান থেকে পেয়ে যাবে উইথ সাজেশন। আচ্ছা, যেটা বলছিলাম